আপনার রায় অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত ৩-৪ মাস ধরে প্রবলভাবে যে বিষয়টা নিয়ে আলোচনা চলছিল, জল্পনা চলছিল যে কি হতে চলেছে উপনির্বাচনের ভবিষ্যৎ। উপনির্বাচন যেটা বিশেষ করে একটা বড় মাপের নির্বাচনের পর উপনির্বাচনের প্রায় গুরুত্বই থাকে না, কিন্তু একাধিকবার এই উপনির্বাচন নিয়ে আমাদেরও আলোচনা করতে হয়েছে। তার কারণ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রসঙ্গটিও ভীষণভাবে সামনে রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিষয় যেহেতু এর সঙ্গে জড়িত, তাই ভীষণভাবে সাম্প্রতিক রাজনীতির পরিপ্রেক্ষিতে একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়াচ্ছিল এই উপনির্বাচন। যত দিন যাচ্ছিল বিজেপির তরফ থেকে ক্রমশ দাবি করা হচ্ছিল যে কোভিড পরিস্থিতির মধ্যে উপনির্বাচন করা কিছুতেই উচিত হবে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছিল যে কোভিড এখন নিয়ন্ত্রণে, উপনির্বাচন এখন করে নেওয়া হোক। গতকাল নতুন করে জল্পনা দানা বাঁধে যখন যে নির্বাচন কমিশনের যে বৈঠক ছিল, যে প্রস্তাবিত বৈঠক, সেটা স্থগিত হয়ে যায়। তারপর থেকে জল্পনা চলছিল যে তাহলে কি পুজোর আগে উপনির্বাচন নয়? তাহলে কি হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্যমন্ত্রিত্বের ভবিষ্যৎ? কারণ আমরা জানি যে 6 মাসের মধ্যে নির্বাচিত হয়ে ফিরতে হয়। আর এখানে দাঁড়িয়েই আজ সকালে যে ডেভেলপমেন্ট, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। 30শে সেপ্টেম্বর কোভিড বিধি মেনে নির্বাচন হতে চলেছে। একই সঙ্গে জঙ্গিপুর এবং শামসেরগঞ্জ, এই দুই বিধানসভা কেন্দ্রে যেখানে নির্বাচনের ভোট গ্রহণের আগেই প্রার্থীর মৃত্যু হয়েছিল, সেই দুটি জায়গাতেও নির্বাচন হতে চলেছে। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈশ্যানর চট্টোপাধ্যায়, বিজেপির পক্ষ থেকে কেয়া ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রায়, সিপিআইএমের পক্ষ থেকে তাপস সিনহা এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনায় আসার আগে আপনাদের দেখাবো যে উপনির্বাচন জল্পনায় ইতি। রাজ্য সরকারের অনুরোধে হাই প্রোফাইল ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করল কমিশন। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে উপনির্বাচন 30শে সেপ্টেম্বর, আর একই দিনে সাধারণ নির্বাচন মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং শামসেরগঞ্জে। ভোট গণনা 23 অক্টোবর। অনেক টানাপোড়েনের পর রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হয়ে যাওয়া মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে নির্বাচন হবে। সেই সঙ্গে উপনির্বাচন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রে, যা রাজ্যের নিরিখে তো বটেও, গোটা দেশের ক্ষেত্রেও ব্যতিক্রম। নির্বাচন সদনের শনিবারের বিজ্ঞপ্তি অনুযায়ী 30শে সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন হবে। একই দিনে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরও হবে সাধারণ নির্বাচন। 3টি কেন্দ্রেই ভোট গণনা 3রা অক্টোবর। ভবানীপুর ছাড়াও রাজ্যে খড়দা, দিনহাটা, গোসাবা এবং শান্তিপুরে উপনির্বাচন হওয়ার কথা। বাকি দেশে বকেয়া উপনির্বাচনের তালিকায় রয়েছে আরও 27টি বিধানসভা কেন্দ্র। সেই সব ছেড়ে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রেই কেন উপনির্বাচন ঘোষণা করা হলো? এদিনের বিজ্ঞপ্তিতে নির্বাচন সদন জানিয়েছে, সম্প্রতি বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব জানিয়েছেন রাজ্যের করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, কোনো মন্ত্রী যদি রাজ্য বিধানসভার সদস্য না হন, তাহলে শপথ নেওয়ার 6 মাস পর তাঁকে পদত্যাগ করতে হবে। এর ফলে সাংবিধানিক সংকট দেখা দেবে এবং সরকারের সর্বোচ্চ স্তরে শূন্যস্থান তৈরি হবে। তাই জনস্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে উপনির্বাচন করা যেতে পারে বলে জানিয়েছেন মুখ্য সচিব। সাংবিধানিক প্রয়োজনীয়তা এবং রাজ্য সরকারের বিশেষ অনুরোধে ভবানীপুরে উপনির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে 3 কেন্দ্রের ভোট পর্বে কোভিড বিধিতে বাড়তি গুরুত্ব দিচ্ছে কমিশন। তাই মনোনয়ন জমা দেওয়ার সময় মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি হয়েছে রোড শোতেও। ভোট গ্রহণের 72 ঘন্টা আগেই শেষ করতে হবে প্রচার। সুতপা সেনের রিপোর্ট, জি 24 ঘন্টা। কেয়া, এটাকে কিভাবে সাম আপ করবো? তৃণমূল কংগ্রেস এরকম ভাবে সাম আপ করছে যে আপনাদের আশায় জল এবং নির্বাচন কমিশন ফাইনালি উপনির্বাচন ঘোষণা করে দিল, অতএব আপনারা যে আশায় তাকিয়েছিলেন সেই আশা পূরণ হলো না। সব থেকে প্রথমে মৌপিয়া যেটা বলবো, যে যারা বলছিলেন নির্বাচন কমিশন নাকি বিজেপির আজ্ঞাবহ, তারা বোধহয় একটা সজোরে একটা কি বলবো চড় খেলেন তাদের গালে। সব থেকে বড় কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচন কমিশন কার্যত তো নিজেদের একটা মানে কি বলবো তামাশাতে আজকে তাদের প্রমাণিত করলেন, যেখানে বিভিন্ন জায়গায় অন্তত 28টা আপনাদের প্রতিবেদন অনুযায়ী সেখানে উপনির্বাচন বাকি রয়েছে, সেখানে শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। এখানে ভবানীপুরে কি তাহলে করোনা হচ্ছে না? ভবানীপুর বা তার সংলগ্ন অঞ্চলে কোনো করোনা নেই?
সব মিলিয়ে একটা কথা অবশ্যই আমরা বলবো, নির্বাচন যখন ঘোষণা হয়েছে আমরা লড়াই করব, আমরা খুব ভালো ফাইট দেব সেখানে, কিন্তু সব থেকে বড় কথা নির্বাচন কমিশনের ভূমিকাতে আমরা নিশ্চয়ই খুব অসন্তুষ্ট এবং আমরা একেবারেই আশাহত নির্বাচন কমিশনের এই আপনি যেটা বলছেন সিদ্ধান্ত কেয়া যে এই কোভিড পরিস্থিতিতে তাহলে কি ভবানীপুরেই শুধুমাত্র কোভিড নেই, জাস্ট কয়েক মাস, জাস্ট 4.5 মাস যদি পেছনে ফিরে যাই, আপনার মনে আছে যে যখন 8 দফায় নির্বাচন চলছে এবং যে সময়ে দাঁড়িয়ে মাদ্রাজ হাইকোর্ট নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল, সেই সময় কিন্তু আপনারা নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়েছিলেন এবং এই গোটা বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকে নির্বাচন কমিশনের যে ভূমিকা সেটাকে ক্রমাগত আপনারা ডিফেন্ড করে গেছেন, আপনারা সাপোর্ট করে গেছেন। নির্বাচন কমিশনের মুখপাত্র আমি নই, আমার দল নই, আমরা কখনোই ছিলাম না বা নই। আজ তো আরো বেশি করে নয়, সেটা আপনাদের রিঅ্যাকশন থেকে বোঝা যাচ্ছে। মাদ্রাজ হাইকোর্টের যে ভার্ডিক্টটা, আমি মৌপিয়া আমার না ডবল শুনছি, বা নিজের কথাটাও শুনছি প্লাস আপনার কথাটা, তাই আমাকে একটু সময় দিতে হবে, আমার একটু অসুবিধা হচ্ছে, আমি একটু বলে নিই। ঘটনাটা হলো যে মাদ্রাজ হাইকোর্টে সেই সময় আমি কাকতালীয়ভাবে আপনার স্টুডিওতে ছিলাম এবং সেই সময় যখন ভার্ডিক্টটা এলো তখন আমাদের মনে আছে যে এই ভার্ডিক্টটা নিশ্চয়ই সবাই একটা ধাক্কা খেয়েছিল, যে নির্বাচন কমিশনকে যেভাবে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন মাননীয় বিচারপতি। কিন্তু সেই সময় আমরা ডিফেন্ড না, আমরা বলেছিলাম এই যে তারিখ বা এই যে এই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল সেটা তো ফেব্রুয়ারি মাসে, এবং তার পরবর্তীকালে যখন মার্চ বা এপ্রিল মাস থেকে বলা ভালো যে কোভিডের যে এরকম বাড়বাড়ন্ত হলো, তখন তো নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছিল এবং সেই সময় যদি নির্বাচন না হতো সমগ্র পশ্চিমবঙ্গে, তাহলে সেটা কি সাংবিধানিক ক্রাইসিস হতো না? এই মুহূর্তে যখন বলা হচ্ছে যে 5ই নভেম্বরের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, সিটিং মুখ্যমন্ত্রী, তাকে দ্বিতীয়বার নির্বাচিত করে আনতে হবে বা অন্তত নির্বাচনটা করতে হবে, সেই সময় যদি সাংবিধানিক ক্রাইসিসের কথা এখন বলা হয়, সেই সময়ও তো সাংবিধানিক ক্রাইসিস হতো যদি নির্দিষ্ট দিনের মধ্যে যদি সরকার গঠন না হতো। তো সেই কারণেই আমরা সেই কথাটাই বলেছি। এবং গত কয়েক মাস ধরে যদি আমরা দেখে থাকি যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আপনারা ক্রমাগত ক্রিটিসাইজ করেছেন, এমনকি নির্বাচন কমিশনের মতো একটি সংস্থাকে বিজেপি তাদের হাতের তালুবন্দি করে নিয়েছে, এরকম অভিযোগও আপনাদের তরফ থেকে বারংবার শোনা গেছে। কিন্তু এখানে আমরা দেখছি রাজ্য সরকারের অনুরোধে সাংবিধানিক সংকট এড়াতে শুধুমাত্র ভবানীপুর, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য কেন্দ্র, সেখানে উপনির্বাচনের সিদ্ধান্ত। আজকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? না, আমরা যে সময় বলেছিলাম সে সময় মাদ্রাজ হাইকোর্টের চিফ জাস্টিস দীপঙ্কর দত্ত বলেছিলেন যে কেন 8 দফা নির্বাচনে ওনাদের বিরুদ্ধে খুনের মামলা করা হবে না। স্বাভাবিকভাবেই একটা হাইকোর্টের যখন অর্ডার হয়, একটা জুডিশিয়াল অর্ডার হয়, তখন সেই জুডিশিয়াল অর্ডার যদি একটা স্ট্যাটুটারি বডি বা একটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়, তাহলে সেভাবে মানুষের একটা মতামত থাকে। তো আজকের তারিখে দাঁড়িয়ে যখন কোভিড নিয়ন্ত্রণে, সেই সময় কোভিড ঊর্ধ্বমুখী ছিল, নদীতে লাশ বয়ে আসছিল, ভ্যাকসিনের জন্য কোয়াক্সিনের জন্য অভাব ছিল, 8 দফায় নির্বাচন হয়েছিল, 2 লক্ষ আধা সামরিক বাহিনী ঢোকানো হয়েছিল, বিজেপির 1000 নেতারা এসেছিলেন। কিন্তু আজকে কোভিড নিয়ন্ত্রণে এবং নিম্নমুখী, এবং কোভিড আজকে নিয়ন্ত্রণে এখন উপযুক্ত সময় নির্বাচনে, সেই সময় নির্বাচন কমিশন মনে করেছেন যে নির্বাচনের দরকার আছে, তারা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন ভবানীপুর, শামশেরগঞ্জ আর জঙ্গিপুরে। তাই এখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপই নিয়েছেন। সেদিনের প্রেক্ষী আর আজকের প্রেক্ষীটা আলাদা প্রেক্ষী। সেদিনের প্রেক্ষী ছিল যে কখন মাদ্রাজ হাইকোর্ট এই কথাটা বলেছিলেন, আর শুধুমাত্র সেদিনের প্রেক্ষিত না, 8 দফায় নির্বাচনের দিন ঘোষণা থেকে শুরু করে একাধিক ইস্যুতে আপনারা বারংবার এর প্রশ্ন তুলেছিলেন। নির্বাচন এমনকি যখন এখানে একের পর এক প্রশাসনিক আধিকারিক বদল হচ্ছেন, সেই সময় আপনারা বারবারই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে বিজেপির অঙ্গুলি হেলনে চলে নির্বাচন কমিশন। কিন্তু আজকে অন্তত যে দৃশ্য দেখা যাচ্ছে, সেখানে তো দেখা যাচ্ছে রাজ্য সরকারের অনুরোধে সাংবিধানিক সংকট এড়াতে, এবং সত্যি সত্যি তো এটা যথেষ্ট একটা মাথা ব্যথার কারণ ছিল তৃণমূল কংগ্রেসের জন্য, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে জিতে আসতে হবে। না, ওই সময় আমরা বলেছিলাম লাস্ট 3টে ফেজের ইলেকশনটা একদিনে করতে, এবং আমাদের এই মতটাকে অনেকেই সমর্থন করেছিলেন। সেটা কিছুতেই বিজেপি মানেনি। সেই দিনের প্রেক্ষিটা আজকে প্রেক্ষিটা আমি এই জন্য ডিফারেন্সিয়েট করছি
যে পরিস্থিতিটা কিন্তু আজকে নিয়ন্ত্রণে এসছে। সেদিন ঊর্ধ্বমুখী ছিল গ্রাফটা কোভিডের, আজকে কোভিডের গ্রাফটায় বেঙ্গলে কলকাতাতে নিম্নমুখী আছে। সুতরাং এইখানকার পরিস্থিতি যেখানে আসন্ন তৃতীয় ঢেউ আসার আশঙ্কা আমরা করছি, সেই জায়গায় দাঁড়িয়ে, এবং আমরা যদি গত 3-4 দিন বা 4-5 দিনের আমরা যদি গ্রাফটা দেখি, তাতে কিন্তু আমরা দেখলাম আমার মনে হয় 3-4 দিন আগে সেখানে শুধুমাত্র কলকাতা শহরেই সংক্রমণের সংখ্যা 100 ছাড়িয়েছিল, অর্থাৎ ঊর্ধ্বমুখী বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এক নম্বর তো হলো যে নির্বাচন করাটা কতটা যুক্তিযুক্ত। দ্বিতীয় প্রশ্ন হলো, বৈশ্বনাথবাবু বলছেন যে প্রেক্ষিতটা, আসলে প্রেক্ষিতটা কি জানেন তো? প্রেক্ষিত একটাই, যে যিনি হেরে গিয়েছেন নির্বাচনে তাকে যেন তেন প্রকারণে জিতিয়ে আবার তাকে তার কুর্সিটাতে বসাতে হবে। কিন্তু নির্বাচন কমিশনও কি তাই চাইছে? যেন তেন প্রকারেণ, আপনার কথা মতো কোট আনকোট, যিনি হেরে গেছেন যেন তেন প্রকারেণ তাকে জিতিয়ে কুর্সিতে বসানো, এটা তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য হতেই পারে, সেটাই হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে তো নির্বাচন নরেন্দ্র মোদী তো হেরে গেল মমতা ব্যানার্জির কাছে। নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেটা নিয়েই তো আমরা বলছি। আমরা তো বলছি আমরা সন্তুষ্ট নই। নির্বাচন কমিশন তো কার্যত নিজেকে তামাশায় পরিণত করেছে। সারা দেশে এতগুলো জায়গায় যেখানে উপনির্বাচন হবার কথা, সেখানে শুধুমাত্র বেছে বেছে কেন ভবানীপুর? আসবো আমি তোমার কাছে, কেয়া। আমি ডক্টর সরকারের কাছে আসছি। ডক্টর সরকার, শুধুমাত্র এই বিধানসভা কেন্দ্রে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের বিষয়ে নির্দেশই নয়, নির্দিষ্টভাবে কোভিড বিধি মেনে নির্বাচন পরিচালনা করার জন্য একটা নির্দেশিকা সেটা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। আপনার কি মনে হয় যে এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সেটা করা যেতে পারে 30শে সেপ্টেম্বর? ডক্টর সরকারের বক্তব্য আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে। হ্যাঁ ডক্টর সরকার, প্লিজ বলুন। হ্যাঁ, বলছি যে দেখো, পলিটিক্যাল বা কনস্টিটিউশনাল মারপ্যাচ গুলো তো আমরা বুঝবো না, একদম মেডিকেল অ্যাসপেক্ট থেকে। হ্যাঁ, মেডিকেল অ্যাসপেক্ট থেকে প্রথম কথাটা হলো যে আমাদের পশ্চিমবঙ্গের প্রেক্ষিতটা বুঝতে হবে। একটা কথা তুমিই বলেছো, যে সেটা হলো যে কলকাতার যে কেসের সংখ্যা সেটা একেবারে কিন্তু নিম্নমুখী নয়। এবার দ্বিতীয় কথাটা হলো, যে জিনিসটা আমাদের ভীষণ হতাশ করেছিল, যে আগের বারের 8 দফা ইলেকশনে আমরা কিন্তু শুধুমাত্র ছিটে ফোঁটা কোন রকম আইডিয়াল কোড অফ কন্ডাক্ট, কোভিড বিধি কাউকে কোথাও মানতে দেখিনি। উই ওয়ার কমপ্লিটলি বিট্রেড। যে 8 দফায় যে প্রতিটা দফার মধ্যে কোনো একটা দফাতেও বিন্দুমাত্র কোনো প্যান্ডেমিক রিলেটেড রেস্ট্রিকশন কেউ মেনেছেন বলে আমার মনে হয় না। পশ্চিমবঙ্গ একটু ভালনারেবল অবস্থায় আছে। কেন? কারণ আমাদের সেরো পজিটিভিটি রেটটা সারা ভারতবর্ষের মধ্যে খুব বেশি নয়, আবার খুব কম নয়, একটা মাঝামাঝি জায়গায়। এবং গত দুদিনের মধ্যে যে ডেটাটা এসছে, সে ডেটাটা একটু চিন্তায় ফেলছে আমাদের, যে আমাদের রাজ্যে আমাদের ফার্স্ট ডোজ কাভারেজ ভারতবর্ষের অনেক রাজ্য থেকেই কিন্তু কম, জাস্ট 40% আমরা ছাড়িয়েছি। সুতরাং আইডিয়াল কোড অফ কন্ডাক্ট, নির্বাচনী বিধি, গতিবিধি, কোভিড রিলেটেড যে রেগুলেশন, সেই রেগুলেশন গুলো সম্বন্ধে আমরা কতটা সিরিয়াস হব না, আমরা আবার সেই কমপ্লিটলি অপ্রয়োজনে নতুন কথাও আর বলার কিছু নেই, নতুন করে কাউকে চেনাবারও আর কিছু নেই। সুতরাং ঠিক আছে, এইটা প্রয়োজন যদি হয় তাহলে হোক, কিন্তু আমাদের বহু গুণ বেশি সিরিয়াস হতে হবে অ্যাবাউট কোভিড অ্যাপ্রোপ্রিয়েট ইলেকটোরাল বিহেভিয়ার, যা বিন্দুমাত্র আগের বার দেখা যায়। আর পশ্চিমবঙ্গে মেনে নিলাম যে হ্যাঁ ঠিক আছে, আমাদের টেস্ট পজিটিভিটি রেট এখন 1.5% কাছাকাছি, টোটাল কেস অ্যাবাউট 700, কিন্তু এটা উস্কে দিতে বেশি সময় লাগবে না। সুতরাং উস্কে না দিয়ে আমরা সিরিয়াসলি যদি এবার ভোটটা করতেই হয়, হোয়াট এভার বি দ্য পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল রিজন, সেটা করার জন্য গতবারের থেকে আমাদের অনেক বেশি সিনসিয়ার হতে হবে অ্যাবাউট কোভিড প্রোটোকল। আর প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমাদের অ্যাডহিয়ার করতে হবে। আমাদের ভ্যাকসিনেশন হচ্ছে, খুব ভালো হচ্ছে না। আমাদের সেরো পজিটিভিটি যেখানে এসে আটকে আছে, সেখানে যে আমরা নিজেদের একটা সাংঘাতিক সুরক্ষিত বলে মনে করব, সেটা যেন আমরা না করি। সুতরাং একটাই অনুরোধ, যতটা আমরা পলিটিক্যালি সিরিয়াস,
ততটা যেন আমরা পাবলিক হেলথ সম্বন্ধে সিরিয়াস। একেবারে ডক্টর সরকার, এবং আমরা দেখেছি যে আজকে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচার শুরু হয়ে গেছে ভবানীপুর কেন্দ্রে। আজ ওয়ালিং, স্বয়ং ফিরহাদ হাকিম তিনি ওয়ালিং শুরু করে দিয়েছেন, কিন্তু সমস্ত কিছুই যাতে কোভিড বিধি মেনে হয় সেটা অত্যন্ত জরুরি। আমি একটু তাপস সিনহার কাছে আসবো। তাপস বাবু, আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইবো। 30শে সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। একই সঙ্গে শামসেরগঞ্জ এবং জঙ্গিপুর এই দুই বিধানসভা কেন্দ্রেও নির্বাচন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যে বাকি কোথাও গোটা দেশের অনেকগুলো কেন্দ্রে উপনির্বাচন পেন্ডিং রয়েছে, কিন্তু নির্দিষ্টভাবে ভবানীপুর কেন্দ্রের গুরুত্ব বিচার করে রাজ্য সরকারের অনুরোধে সাংবিধানিক সংকট এড়াতে এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কিভাবে দেখছেন? দেখো, সারা দেশে এবং আমাদের রাজ্যে অনেকগুলো উপনির্বাচন হওয়ার কথা, কিন্তু সেই জায়গায় আজকে নির্বাচন কমিশন যে নোটিফিকেশনটা করেছেন তাতে একটা বার্তা পরিষ্কার, এখানে একটা সহানুভূতি কাজ করেছে। কারণ তৃণমূল সরকার সাংবিধানিক সংকটের মধ্যে পড়েছে, সেই সাংবিধানিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য যেহেতু এখানকার মুখ্যমন্ত্রী হেরে যাওয়া, গত নির্বাচনে তিনি হেরে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই স্বাভাবিকভাবে দরবার করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দরবার করা হয়েছে। এবং আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দিল্লি সফর করেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা, এইসবের মধ্য দিয়ে একটা যে নির্বাচন, মানে আপনাদের সেই আদি অকৃত্রিম দিদি মোদি সেটিং এর গল্প, না যে দিদি মোদি সেটিং এর গল্প, সেটা কতটা গ্রাহ্য হচ্ছে এটা নিয়ে আপনাদের দলের মধ্যেই নানান চর্চা চলছে। সেই ঘুরে ফিরে দিদি মোদি সেটিং এর গল্প। কিন্তু নির্বাচনের কেন কর্পোরেশন নির্বাচন হবে না, কেন উপনির্বাচন হবে না, ডক্টর সরকার বলেছেন কোভিড বিধি গত নির্বাচনে কোথাও, যে বিজেপি নিজে ক্রিটিসাইজ করছে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে, সেখানে দাঁড়িয়ে আপনারা আবার ফিরছেন দিদি মোদি সেটিং এর গল্পে। না না না, সেটি দিদি মোদি সেটিং বলছি না, একটা সহানুভূতি কাজ করছে। নোটিফিকেশনের মধ্যে আছে, দেখো পশ্চিমবাংলার সরকার সাংবিধানিক সংকটের মধ্যে আছে, তাদের সরকারের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো। আজকের নোটিফিকেশনটা তুমি শুরুতে যেটা দেখালে বা আমিও যেটা দেখেছি, গোটা নোটিফিকেশনটা তাতে এটা কাজ করেছে নির্বাচন সঠিক। তার মধ্যে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ প্রসঙ্গ আসছে কি করে? এটা তো নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সঠিক সময়ে নির্বাচন হোক, কিন্তু কেন কর্পোরেশন নির্বাচন হবে না? 2013 সালের পরে কত পৌরসভার নির্বাচন বাকি আছে, এই বিষয়টাও তো আলোচনা করতে হবে। সেই দিদি মোদি সেটিং যদি হতো আপনার কথা মতো, তাহলে তো বিজেপি এখান থেকে বারংবার বলতো না যে না, কোভিড পরিস্থিতিতে নির্বাচন হওয়ার কথা না। এতদিন ধরে যেটা বলা হচ্ছিল সেটা না, একটা কেন সমস্ত দেশে আরো অনেক জায়গায় উপনির্বাচন বাকি আছে, কোথায় সেগুলোর তো নাম ঘোষণা হলো না? কেন পার্টিকুলার শুধুমাত্র ওই একটি কেন্দ্র আর দুটি কেন্দ্রে প্রার্থী মারা গেছেন সেই জন্য নির্বাচন হচ্ছে? আমরা নির্বাচন সঠিক সময়ে হোক এই দাবি আমরা সব সময় করে আসছি, কিন্তু সাথে সাথে পৌরসভা এবং কর্পোরেশন এই নির্বাচনটা করতে হবে। কিন্তু গত নির্বাচনে আমরা দেখেছি সাধারণ লোক, বিধানসভা নির্বাচনের সময় ডক্টর সরকার যেটা বললেন, কোথাও কিন্তু কোভিড বিধি কার্যকারী করা হয়নি। যখন থার্ড ঢেউ আসছে, তোমরা বারবার অ্যালার্ট করছো, সেই থার্ড ঢেউয়ের সময় এই নির্বাচন হলে এটা কার্যকারী করতে হবে, কোভিড বিধি সবাইকে মেনে চলতে হবে। কিন্তু সাথে সাথে এই আলোচনাটাও হতে হবে যে যদি নির্বাচনের পরিস্থিতি থাকে তাহলে কেন মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের নির্বাচন হবে না, এটাও বলতে হবে আমাদের। আমি একটু সৌম্য আইচ রায়ের কাছে আসবো। সৌম্যদা, আপনার কি প্রতিক্রিয়া? প্রথমে বলি যে আমি আলোচনাটা খুব মন দিয়ে শুনছিলাম, যে একজন রাজনীতির ছাত্র হিসেবে আমার জানতে ইচ্ছে করছে প্যানেলের কাছে যে সাংবিধানিক সংকটটা কি, কেন সাংবিধানিক সংকট হবে ভাই? পশ্চিমবঙ্গে একটা সরকার 213টা সিট নিয়ে সংবিধানে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী। যে কোনো কারণে এরকম নিদর্শন কি সারা ভারতবর্ষে নেই নাকি, যে নির্বাচনে কেউ হেরে গেলে তারপরে ও কেয়ারটেকার চিফ মিনিস্টার হয়ে তারপরে আবার নির্বাচন সময় মতো করে ফিরে আসা যায়? এটা একটা প্রশ্ন। এটা কি সাংবিধানিক সংকট হলো নাকি? সরকার পড়ে যাবে নাকি? এই কোন সাংবিধানিক সংকট? নির্বাচন কমিশনকে যে আমাদের দেখুন, নির্বাচন সঠিক সময় হোক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা সবসময় বলেছি, কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ মতো, যেমন ডক্টর সরকার বলছেন সেরকম পরামর্শ মতো একটা নির্বাচন কমিশনকে আমরা বলেছিলাম। কিন্তু এত করোনা ভাইরাস তা সে তো চিনে চিনে যায়, কোথায় ভবানীপুরে সে যাবে না, শামসেরগঞ্জে যাবে না, জঙ্গিপুরে যাবে না, কিন্তু বাকি 29টাতে চলে যাবে। তো কিছু করার নেই, তো হাঁটতে হাঁটতে চলে যাবে। ভবানীপুরে করোনা হবে না, গ্রাফ প্রতিদিন বাড়ছে, তৃণমূলের প্রতিনিধি বলছেন গ্রাফ কমছে, ভালো সিচুয়েশান।
এখন কিছু করার নেই, মানতে হবে। কিন্তু সাংবিধানিক সংকটটা একটু বুঝিয়ে দেবেন আমাকে দয়া করে, যে কি সাংবিধানিক সংকট হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আবার মুখ্যমন্ত্রী হোক, নিশ্চয়ই চায়। ভারতবর্ষ, পশ্চিমবাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে, 213টা সিটে পেয়েছেন, সাম্প্রদায়িক শক্তি পরাজিত হয়েছে। আমরা বলেছি ঠিক আছে, ভালোই তো হয়েছে, কি অসুবিধার কি আছে, তাতে কি হয়েছে। কিন্তু কথা হচ্ছে তার মানে কি এটা ধরে নিতে হবে একটা ক্লোজ করে সেটা ক্লোজ সেটা করে আসবো, আপনার প্রশ্নের উত্তরই নেব বৈশ্যানরদার কাছ থেকে। আমি জাস্ট ক্লোজ করছি। তার মানে কি এই যে 213 জনের মধ্যে, মানে 212 জনের মধ্যে আর কেউ যোগ্য প্রধান মুখ্যমন্ত্রী হওয়ার জায়গায় নেই? আমি উত্তর নেব, তার আগে শুভেন্দু অধিকারী কি বলেছেন একটু শোনাবো। ভবানীপুরে বাই ইলেকশন না হলে পশ্চিমবঙ্গে সাংবিধানিক জটিলতা হবে। রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী লিখেছেন, এই লেখাটাকে আমরা ইস্যু করব, কারণ তিনি একটা মুখ্য সচিব হয়ে এটা লিখতে পারেন না, কারণ পশ্চিমবঙ্গে 7টা জায়গায় এমএলএ নেই 294-এর মধ্যে। এখানে সাংবিধানিক কি জটিলতা আসবে? এখানে তৃণমূল কংগ্রেস 148-এর নিচে নেই, 200-র উপরে আছে। তারা একটা অল্টারনেট লোককে করতে পারত, সেটা না করে আজকে মুখ্য সচিবকে দিয়ে লিখিয়েছে। প্রমাণ হয়েছে যে এখানে শাসকের আইন চলে, এখানে জনগণের আইন চলে না। সাংবিধানিক সংকট, এই শব্দ বন্ধটা নিয়ে শুভেন্দু অধিকারী তিনি নিশানা করছেন মুখ্য সচিবকে। একটুকে সৌম্য আইচরাও বললেন যে সাংবিধানিক সংকট কিসের হবে, কারণ যে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন একটা সরকার টিকতে গেলে, সেই সংখ্যাগরিষ্ঠতা ভীষণভাবে আছে, ইনফ্যাক্ট বেশি আছে। তার কারণ আজকেও একজন বিজেপি বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। বৈশ্যানরদা ব্যাখ্যা করতে পারবেন? দেখুন, মুখ্য সচিব একজন উচ্চপদস্থ একজন আইএএস অফিসার। তিনি চিফ সেক্রেটারি হিসাবে মনে করেছেন যে দল 213টি সিট পেয়েছে তারা সবাই মিলে একজনকে মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করেছে। তার মুখ্যমন্ত্রী হিসাবে তাকে বিধানসভার সদস্য হতে হবে, এটাই আমাদের সংবিধান মোতাবেক করতে গেলে তাই করতে হবে। তাই এই নির্বাচনটার জরুরি কথা তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন। এবার নির্বাচন কমিশনের যদি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হয়ে এটাকে মান্যতা দেন, তাতে শুভেন্দুবাবুর রাগ হচ্ছে কেন? উনি অন্য দলবদলু হয়ে গেছেন। আমি জানি না কংগ্রেসের অফিসিয়াল বক্তব্য এটা কিনা। সৌম্যবাবু যেটা বলছেন, হ্যাঁ সেটাই আমি জিজ্ঞাসা করছি যে কংগ্রেসের সাংবিধানিক সংকট জানি না, সাংবিধানিক সংকটটা জানতে আমাদের বিরোধিতা করার চেষ্টা করে। আপনি তো একজন লয়ার, আপনি তার সংবিধানের সাংবিধানিক সংকটে আমি আপনার কাছে জানতে চাইছি সাংবিধানিক সংকটটা কোথায়। আমি আর কিছু বলিনি, সাংবিধানিক সংকটটা জানতে চাইছি বৈষ্ণবদা। আপনি তো মুখ্য সচিব একটা হ্যাঁ আমি বলছি যে মুখ্য সচিব বলেছেন যে দল 213টা আসন পেয়েছে সেই দল একজনকে তাদের নেত্রী হিসাবে বা নেতা হিসাবে নির্বাচিত করেছেন এবং তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তো যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তাকে বিধানসভার সদস্য হতে হবে তার শপথ নেওয়ার 6 মাসের মধ্যে থেকে। সেক্ষেত্রে তিনি তার বক্তব্য জানিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে, যেটা একটা কনস্টিটিউশনাল বডি। সেই কনস্টিটিউশনাল বডিতে এই বক্তব্য মেনে নির্বাচনের নির্ঘণ্ট দিন তারা ঘোষণা করেছেন। তো সেখানে আপত্তির কি কারণ থাকতে পারে আমি তো বুঝতে পারছি না। আমি সৌম্যদা রেসপন্ড করতে চাইছেন, সৌম্যদার কাছে আসবো। আমার মনে হচ্ছে যে এটা উপযুক্ত সময়। যেটা সবচেয়ে ইন্টারেস্টিং যে গত কয়েক মাসে আমরা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারংবার রাজনৈতিক চর্চা দেখেছি এবং সেই সময় দাঁড়িয়ে এক পক্ষের যে অবস্থান ছিল আজকের এই সিদ্ধান্তের পর একদম উলটপুরাণ অন্য পক্ষের। দেখুন, একেই বলে উলটপুরাণ। বাংলায় 8 দফা ভোট থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, পদে পদে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলত শাসক দল তৃণমূল, যা দেখে মুচকি হাসতেন বিজেপি নেতারা। শনিবার এক ছটকায় বদলে গেল ছবিটা। সৌজন্যে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন, কমিশনের ঘোষণায় মুখে হাসি ফুটেছে তৃণমূলের, উল্টো দিকে কমিশনকে বিঁধছে গেরুয়া শিবির। নির্বাচন কমিশনের আজকে শুধুমাত্র একটি আসনে উপনির্বাচন এই ঘোষণা কার্যত নির্বাচন কমিশন নিজেদের একটা তামাশার বস্তু হিসেবে রূপান্তরিত করেছে, লাফিং স্টক। কাল পর্যন্ত যারা বলছিলেন যে নির্বাচন কিছুতেই করতে দেব না, আজকে তারা বলছেন নির্বাচন হচ্ছে কেন? তাহলে তাদেরকেই জিজ্ঞাসা করুন, তারা হতাশ না ভীত না জনভিত্তিহীনের ভয়ে এ ধরনের কথা বলছেন। 21 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একাধিকবার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। কোভিডের মধ্যেই 8 দফা ভোট নিয়ে কমিশনকে তোপ দেখেছে তৃণমূল।
শেষ 3 দফার ভোট একসঙ্গে না করানোই কমিশনকে নিশানা করেছে জোড়াফুল শিবির। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে পুলিশ প্রশাসনের রদবদল, কমিশনের সিদ্ধান্তের পেছনেও বিজেপির হাত দেখেছে তৃণমূল। প্রতিটি ক্ষেত্রে তৃণমূলের বিপরীত অবস্থান নিয়েছে গেরুয়া শিবির, শাসক দলের সমালোচনা করে কমিশনের পাশে দাঁড়িয়েছে। এখন সেই দলের নেতাদেরই দাবি কমিশন নিয়ে নিজেদের ভুল বদলের ব্যাখ্যা দিক তৃণমূল শিবির। তৃণমূল কংগ্রেসের কাছে আমি জানতে চাইব যে নির্বাচন কমিশন বিজেপির দালাল, নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির সেটিং আছে। গত 4 মাস আগের যে মাননীয়া সহ তার বসংবদ্ধের যে বক্তৃতা, এর ফয়সলাটা কি হবে? কমিশনের এদিনের ঘোষণার পর বিতর্ক শুরু হয়েছে বাম কংগ্রেস মহলেও। দেশের মানুষ তো এটা জানতে চাই যে কি কারণে 3টে জায়গায় হচ্ছে, অন্য জায়গাগুলোতে হচ্ছে না। উপনির্বাচন সময় মতো হচ্ছে, কিন্তু 3 বছর ধরে ডিউ হয়ে আছে যে পুরো নির্বাচন, তার কি হবে? রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার 3 বছর বেআইনিভাবে চলছে পৌরসভাগুলো। দ্রুত তার নির্বাচন কি করে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করবেন, সেটা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যে উপনির্বাচন, বিশেষ করে ভবানীপুরের ভোট পিছোতে তৎপর ছিল বিজেপি। কারণ 5ই নভেম্বরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আসন থেকে জিতে আসতে না পারলে সংবিধান অনুযায়ী তাকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে। সেক্ষেত্রে অস্বস্তিতে পড়বে জোড়াফুল শিবির। এখন ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা হওয়ার পর সেই সম্ভাবনা ক্ষীণ। তাই স্বাভাবিকভাবেই কমিশন নিয়ে সুর বদলেছে শাসক দল তৃণমূলের, সুর বদলেছে বিরোধী বিজেপিরও। সৌজন্যে ভবানীপুর। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ছোট্ট একটা বিরতির পরে প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনারা, আমি কেয়ার কাছে আসবেন। কে কি হবে ভবানীপুরে? ভোট হবে, আমরা তো বলেছি আমরা নির্বাচন যখন ঘোষণা হয়েছে নিশ্চয়ই আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব, লড়াই হবে, জোর কড়া টক্কর হবে। আপনারাই তো যখন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামকে বেছে নেন, তখন আপনারাই অভিযোগ করতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে ভয় পাচ্ছেন। আচ্ছা, একটা কথা বলুন তো মৌপিয়া, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভবানীপুরে তিনি যখন এতই শিওর ছিলেন যে জিতবেন, তাহলে উনি ভবানীপুর থেকে চলে গেলেন কেন নন্দীগ্রাম? আবার যখন ভবানীপুরে একজন জেতা প্রার্থী, তাকে কার্যত জোর করে তাকে পদত্যাগ করতে হয়ে তিনি তো আবার অন্য যে কোনো জায়গা থেকে লড়াই করতে পারতেন। এতগুলো বাকি 6টা যেখানে ছিল, খড়দা থেকে করতে পারতেন। খড়দাতে তো ওদের যিনি প্রার্থী তিনি তো ভোটে জেতার মানে জিতেই গিয়েছিলেন, তার মৃত্যু হয়েছে অত্যন্ত দুঃখজনকভাবে। এইভাবে একটা মানুষের মানে এটা তো আমাদের পয়সায় ভোটগুলো হয়, সেই চাপ সৃষ্টি করার কি খুব প্রয়োজন ছিল? আর আমি একদম সহমত হতে পারতাম যদি না শান্তিপুর আর দিনহাটার প্রসঙ্গ থাকতো। শান্তিপুর আর দিনহাটা এই 2 কেন্দ্রে উপনির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে কেন? সেখানে উপনির্বাচন হলেও তো সাধারণ মানুষ তারা তো ইতিমধ্যেই সাংসদ, টাকায় জলাঞ্জলি। তারা তো এমন নয় যে ইচ্ছে, তারা তো জোর করে দাঁড়িয়েছিলেন জেতা প্রার্থীকে তাকে পদত্যাগ করে তাকে চলে যেতে হলো। তাহলে তারা দাঁড়িয়েছিলেন কেন? সাংসদ এবং বিধায়কের মধ্যে সাংসদ থাকাটাই যদি প্রেফারেন্স হয়, তাহলে সাংসদ থাকা অবস্থায় তারা দাঁড়িয়েছিলেন কেন? মমতা ব্যানার্জির ক্ষেত্রে তো এই কথা আমরা বলতে পারবো না মৌপিয়া, সেটা একেবারে দলের সিদ্ধান্ত, তারা দাঁড়িয়েছিলেন এবং পরবর্তীকালে তারা তারা হেরে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সিদ্ধান্ত, এখানে তো জেতা প্রার্থী ছিল একজন, এখানে একজন জেতা প্রার্থী, তাকে সরিয়ে তিনি আবার চলে গেলেন ভবানীপুর। বৈশানর্দা, আমার বক্তব্য হচ্ছে কেন খড়দায় নয়, কেন অন্যান্য জায়গায়, কেন নির্বাচনে লড়াই করলেন? ওদের বেলায় দলীয় সিদ্ধান্ত, আর তৃণমূলের বেলায় কোনো দলীয় সিদ্ধান্ত নয়। অদ্ভুত যুক্তি দিচ্ছেন, একটা ভণ্ডামির লিমিট থাকে। একটা লোক এমপি, সে আবার এমএলএ তো দাঁড়াবে,
সে আবার হেরে জিতে গেলে আরে নির্বাচন MP ও থাকবে, কমিশনকে আবার নিয়ে ওখানে আপনারা যা সেখানে করলেন, কেন উপনির্বাচন আপনারা যা হচ্ছে, দিগবাজি মানুষের এ খাচ্ছেন, হচ্ছে। ভণ্ডামি টন্ডামি বলবেন না বৈষ্ণবদা, অদ্ভুত ভণ্ডামি ব্যাপার টন্ডামি আপনাদের। বলবেন না, আপনার দেখুন, ভণ্ডামি আপনার লজ্জা কথার পাবে। মাঝখানে- নির্বাচন কমিশনকে আপনার নিয়ে কথার মাঝখানে আমি কথা- আপনারা যা করছেন, বিজেপির মতো কখনো নির্বাচন ভণ্ডামি- কমিশন খারাপ, বিজেপির- কখনো ভালো। বিজেপির ভণ্ডামি দেখলে আপনাদের হাসি ইচ্ছে পায়। মতন যদি সেখানে বিজেপির নির্বাচন কমিশন কথা কোনো শুনলে হাসি রায় দেয় পায়। বা সিদ্ধান্ত গ্রহণ করে, আপনার তখন কথার নির্বাচন মাঝখানে কমিশন তো আমি ভালো। বলিনি। আবার নির্বাচন আপনারা এই যে কমিশন ক্রস কথা যদি বলেন, আপনাদের এটাই মনোমত অসুবিধে। কোনো সিদ্ধান্ত এটাই না বোঝা নেয়, যাচ্ছে যে ক্রস তখন পাবে, নির্বাচন কমিশন হয়ে কথার যায় খারাপ। মারপিঠে কথা ভণ্ডামি আপনি আপনারা ঢুকিয়ে করছেন। যাচ্ছেন। না আমি কথা আপনি বলছি যখন না, বলেছেন, আমি খালি আপনার আপনি ভণ্ডামির যখন মুখোশটা বলেছেন, খুলে আমি দিলাম। বলিনি। বৈষ্ণবদা, আপনার কথার ভণ্ডামির মাঝখানে মুখোশটা আপনি একটু কথা খুলে দিলাম, আর বলছেন। কিছু করিনি। ভণ্ডামিটা বলুন। আপনারা করেন। নরেন্দ্র মোদীর মতো ভণ্ড, বিজেপির মতো ভণ্ড পার্টি ভারতবর্ষে নেই। বিজেপি যখন নিজে যেটা করে তখন সেটা দলীয় সিদ্ধান্ত হয়, আর যখন সেটা তৃণমূল মমতা কংগ্রেস ব্যানার্জিকে করে তখন সেটা ব্যানার্জিকে দলীয় দেখার পরে সিদ্ধান্ত হয় বলতে না। পারলাম না দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় মমতা কোথায় ব্যানার্জিকে দাঁড়াবেন, দেখার কখন পরে দাঁড়াবেন, আপনাদের দেখার পরে আর বলতে পারলাম না। আমরা মমতা আমি আসবো এই বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে, কখন যেহেতু দাঁড়াবে, ভবানীপুর কোথায় প্রসঙ্গে দাঁড়াবে, আলোচনায় দলের কি নন্দীগ্রামটা যে দাঁড়াবে, আসছে, সেটা এটা দাঁড়াবে, আজকে নয়, সেটা 19শে আমাদের- জানুয়ারি যেদিন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দেন যে নন্দীগ্রাম থেকেই তিনি দাঁড়াতে চলেছেন, সেই সময় থেকেই বারংবারই ভবানীপুর এবং নন্দীগ্রাম এই দুই বিধানসভা কেন্দ্রের প্রসঙ্গ একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। দেখুন, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, ব্যানার ফেস্টুন সব রেডি ছিল, অপেক্ষা ছিল নির্ঘণ্ট ঘোষণার। নির্বাচন কমিশনের ঘোষণার সঙ্গে সঙ্গেই ভবানীপুরে লাগলো পোস্টার, বাজলো বিউগল। ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র। দু 2016 বিধানসভায় কংগ্রেসের প্রার্থী দীপা দাসমুন্সিকে 25,000-এরও বেশি ভোটে পরাজিত করে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সেবার পেয়েছিল 26,299টি ভোট। এরপর 2019-এর লোকসভা এলো, প্রবল মোদি হাওয়া। রাজ্যে লোকসভার নিরিখে বিধানসভা ভিত্তিক ফলে তৃণমূল এগিয়ে ছিল 164টি আসনে, আর বিজেপি এগিয়ে গেল 121 আসনে। একই রকম ভাবে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে জয়ের মার্জিন বজায় থাকলেও তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলল বিজেপি। লোকসভার ফলে ভবানীপুর বিধানসভা আসনে তৃণমূল পায় 61,137 ভোট, সেখানে বিজেপি ঝুলিতে যায় 57,969 ভোট। মমতার ওয়ার্ডেও পিছিয়ে যায় তৃণমূল। 21-এর লড়াইয়ে শুরুতেই চমক দেন মমতা। মন্তশিবিরে যোগ দেওয়া শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করে দেন প্রচারের মাঝেই। আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়? ভবানীপুরকেও আমি নেগলেক্ট করছি না, ভবানীপুরেও আমি ভালো প্রার্থী দেবো। হারের ভয়ে দুই কেন্দ্রে প্রার্থী হবেন, কৌশলে পাল্টা চাপের স্ট্র্যাটেজি নেয় বিজেপিও। মমতা শুধুমাত্র নন্দীগ্রামে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ভবানীপুরে প্রার্থী হন শোভনদেব চট্টোপাধ্যায়। আরে আমি কালকে বলেছি দু জায়গায় দাঁড়াতে দেব না, নন্দীগ্রামেই দাঁড়াতে হবে, 1.5 লাখ ভোটে হারাবো বলেছি। মিশন নন্দীগ্রাম 21-এর ভোটের সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র। শুধু রাজ্য নয়, গোটা দেশের নজর। ভোট প্রচারের টান টান উত্তেজনাটাও আরো বেড়ে গেল 10ই মার্চ। ভোট প্রচারে রানীচক থেকে ফেরার সময় বেরুলিয়া বাজারে পায়ে চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তাল রাজ্য রাজনীতি, এসএসকেএমে ভর্তি হতে হয় তাকে। কমিশনের রিপোর্ট যায়, তুঙ্গে ওঠে রাজনৈতিক দরজা। পায়ে প্লাস্টার, মুখে খেলা হবে স্লোগান। ভোট প্রচারের লাইমলাইটে থাকলো নন্দীগ্রামে। ভোট গ্রহণের দিনেও চূড়ান্ত চাপানুতোর। ভোট লুঠের অভিযোগ তুলে বয়ালের বুথে প্রায় 2 ঘন্টা বসে রইলেন মমতা। আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে, যেখানে সকাল থেকে বন্দুক নিয়ে বসে আছে, কাউকে ভোট দিতে দেয়নি। ক্লাইম্যাক্সটাও নজিরবিহীন। একটা সময় মমতার জয়ের খবর ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত ফটো ফিনিশের জয়ী শুভেন্দু অধিকারী। কমিশনের বিরুদ্ধে আদালতেও গিয়েছেন মমতা। এরপর ডেডলাইন 5ই নভেম্বর। সাংবিধানিক সংকট এড়াতে 5ই নভেম্বরের আগে মমতাকে কোনো কেন্দ্র থেকে জয়ী হয়ে আসতেই হবে। তাই সব নজর এবার 3রা অক্টোবরই। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি সৌম্য আইচরায়ের কাছে একটু আসি। সৌম্য দা, আমরা দেখেছিলাম যে নির্বাচন পরবর্তী সময়ে শোনা গিয়েছিল যে যদি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন তাহলে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করছেন। আজকে আমরা যেটা জানতে পারছি যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য 2-1 দিন ভাবনা চিন্তা করার সময় নিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। আপনাদের অবস্থান কি? দেখুন, আমরা পরিষ্কার বলি, দেখুন আমরা বলেছিলাম যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একটা বিরাট লড়াইয়ে জিতেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। যদি বাই ইলেকশন হয়
আমরা সেখানে একটা প্রস্তাব পাঠিয়েছিলাম যে আমরা প্রার্থী নাও দিতে পারি। প্রদেশ কংগ্রেস সভাপতি পাঠিয়েছেন। আমাদের এখান থেকে তো কিছু ঠিক হয় না, দিল্লির থেকে এআইসিসি ঠিক করে প্রার্থী কে হবেন না হবেন। তো আমরা 16 তারিখ পর্যন্ত দেখছি, তার আগে আমরা সিদ্ধান্ত নেব, খুবই শিগগিরই আমরা এটা সিদ্ধান্ত নেব। আর আপনাদের সঙ্গী তাপস বাবুরা তারা কি বলছেন? তাপস দা, না, আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে, লড়াই হবে, বামফ্রন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে দ্রুততায়। এই ফরওয়ার্ড ব্লক তো আবার আগ্রহ প্রকাশ করছে তারা প্রার্থী দেবে বলে। সেটা বামফ্রন্ট চেয়ারম্যান বলতে পারবেন, বিমান দা বলতে পারবেন। ডিফেন্সিভ লাগছে কেন আপনাদের? না মৌপিয়া একটা কথা শুধু একটু বলতে চাই, আমি কি বলতে পারি? হ্যাঁ, মৌপিয়া একটা কথা বলতে চাই, যে আলোচনাটা খুব সুন্দর হচ্ছিল, একটা জিনিস আমি কিন্তু আমরা সাংবিধানিক সংকটের উত্তরটা পেলাম না বৈষ্ণবদার কাছে। যাই হোক, সেটা উনি বললেন যে নির্বাচন কমিশন মনে করেছে সাংবিধানিক সংকট, তো নির্বাচন কমিশন মনে করেছে সাংবিধানিক সংকট, কিন্তু আমি একটা প্রশ্ন, এটা তো ঠিক সৌমদা, যে সাংবিধানিক সংকটের প্রসঙ্গ আপনি বলেন, আমি একই প্রশ্ন নিয়ে গেলাম বৈষ্ণবদার কাছে। আমাকে প্লিজ একটু বলতে দিন সৌমদা। হ্যাঁ, বলুন। কিন্তু এটা তো ঘটনা যে সাংবিধানিক সংকট নিয়ে যে থিওরি রাজ্যের থাকুক বা তৃণমূল কংগ্রেসের থাকুক, নির্বাচন কমিশন তাতে কনভিন্সড হয়েছে না, নির্বাচন যে কারণে আজকে নির্বাচন এই যুক্তিটা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন কনভিন্স হয়েছে। আমি একটা তথ্য দিই, নির্বাচনকে ডক্টর সরকার এখানে আছেন, উনি জানেন, বিশেষজ্ঞ মানুষ, যে গত নির্বাচনের সময় আমরা বারবার ডেলিগেশন নিয়ে গেছিলাম, যে আমরা বলেছিলাম কোভিড বিধিকে মানা হোক। এ টুথলেস টাইগার। তোমাকে বলে রাখি যে ব্যালট ইভিএম মেশিনে টাচ করার জন্য গ্লাভস ব্যবহার করার কথা ম্যান্ডেটরি করা হয়েছিল, প্রত্যেকটা জায়গায় গ্লাভস চেঞ্জ করার কথা বলা হয়েছিল। দেখি আজকে একটা জায়গা তো হয়নি ভালো করে করছেন কিনা নির্বাচন কমিশনকে। না, আমার বক্তব্য হচ্ছে যে আপনি নির্বাচন কমিশন কেমন, ভালো না খারাপ? এক সেকেন্ড সৌমদা, এক সেকেন্ড প্লিজ, পুরসভাগুলো কি ভোটার সংখ্যা কম? প্লিজ সৌমদা প্লিজ, আমি বৈশাখদাকে জিজ্ঞেস করি, নির্বাচন কমিশন ভালো না খারাপ? নির্বাচন কমিশন কি বিজেপির অঙ্গুলি হেলানে চলে না চলে না? এখন তো এটা তো এই কথাকে এক কথায় তো উত্তর দেওয়া যায় না। আমাদের বক্তব্য ছিল, আমরা নির্বাচন কমিশনের কাছে বারবার আমরা ডেপুটেশন দিয়েছি, নির্বাচন কমিশনকে আমাদের বক্তব্য জানিয়েছি। নির্বাচন কমিশন আজ দুপুর 12টার আগে পর্যন্ত কিন্তু এক কথায় উত্তর দিতে পারতেন। এক কথায় তো আপনি এখন এরকম অনেক শোতে হাইকোর্টের রায়টা উঠে যাবে। দীপঙ্কর দত্ত যখন বলেছিলেন 8 দফায় 2 লক্ষ, না ঊর্ধ্বমুখী যখন ছিল তখন বিষয়টা একরকম, আর আজকে নিম্নমুখী একই ব্যাপার হবে। সেদিনের সিচুয়েশন, সেদিনের পরিস্থিতি, আজকের পরিস্থিতি এক দেখছেন আপনি। আপনি মার্চ এপ্রিল মাসে যে পজিশন, শুধুমাত্র কোভিড পরিস্থিতি নয়, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গেও তো আপনারা বিধিয়েছিলেন নির্বাচন কমিশনকে। আপনারা পুলিশের রদবদল, প্রশাসনিক রদবদল তাই নিয়ে বিধিয়েছিলেন নির্বাচন কমিশনকে। এখন কি নির্বাচন কমিশন গুড বয়? আমরা বলেছিলাম, সে কথা তো আপনি রেকর্ডে দেখাচ্ছেন। না, নির্বাচন কমিশনের মান্যতা দিয়েছে তো তিনি, তাদের কনস্টিটিউশনাল বডি, তারা মান্যতা দিয়েছে। এখন যেহেতু ওদের মন পছন্দ হয়নি, তাই জন্য ওরা এখন অন্যরকম কথা বলছে। আমাদের মনের যেটা আমাদের বক্তব্য, যদি কেউ মান্যতা দেয় সেটা অদ্ভুত ব্যাপার। তো এটা তো আমি শুনলাম বৈষ্ণবদার মুখে, প্রথম শুনলাম যে নির্বাচন কমিশন একটি কনস্টিটিউশনাল বডি, একটি সাংবিধানিক বডি, এই প্রথম আমি শুনলাম। কারণ গত 4 থেকে 5 মাস তো আমরা এই কথা শুনিনি। আমি শুরুতেই বললাম যে নির্বাচন কমিশন যে ভারতীয় জনতা পার্টির আজ্ঞাবহ, এটা শুনতে শুনতে সত্যি কান ঝালাপালা। আমি একটা কথা বলি, আমি বলছি, আমি শিওর তাপস দা, সৌমদা, এমনকি ডক্টর সরকারও, যিনি রাজনীতির এই কচকচানির মধ্যে থাকেন না, তিনিও আমার সঙ্গে একমত হবেন যে দুটো উইন্ডোতে, যখন নির্বাচন কমিশন নিয়ে তো আমরা গত 5-6 মাসে প্রচুর প্রোগ্রাম করেছি, এবং সেখানে এই প্রোগ্রাম করতে করতে আজকে যখন দুটো উইন্ডোতে, একটাতে বৈষ্ণবদার, একটাতে কেয়ার বক্তব্য শুনছি, মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে যে কোনটা বিজেপির উইন্ডো, কোনটা তৃণমূল কংগ্রেসের উইন্ডো। ঠিক বলো, কেয়া গুলোর কিছু নেই মৌপিয়া। তার কারণ আমরা বরাবরই বলেছি নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন একটি সাংবিধানিক বডি এবং তারা নিজেদের কাজ করছেন। এই কথাটা তো আমরা শুরুতেও বলেছি, প্রথমেও বলেছি, এখনো বলছি। না, নির্বাচনে জয়লাভ করার পরে বিধায়কও গুলিয়ে যায়। খেলেন তৃণমূল তথা বৈষ্ণবদা এই মুহূর্তে আপনাদের চ্যানেলে। এইটা তো ডিগবাজিটা ওরা খেলেন। আর আমি বৈষ্ণবদাকে একটা কথা, উনি বারে বারে মাদ্রাজ হাইকোর্টের উক্তি আনছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, একটা কথা ওকে আমি স্মরণ করে দিতে চাই যে এটা সম্ভবত তামিলনাড়ুর একটি বিশেষ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে, যেখানে সম্ভবত 27টা বা 32টা প্রার্থী ছিল, সেই পরিপ্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্টের এই ভর্ৎসনা ছিল। যদি আমি ভুল করে থাকি মৌপি আমাকে শুধরে দেবেন, যতদূর আমার স্মৃতিশক্তি আমাকে বলছে এই ঘটনাটা হয়েছিল। সেটা তো তৃণমূল তো অর্ধসত্য বলে, সেটা যে সময় রায়টা হয়েছিল সেই সময় পশ্চিমবাংলায় নির্বাচন হচ্ছিল। আমি 2 মিনিট নেব, 1 মিনিট নেব বৈষ্ণবদা, আপনার মূল্যবান সময় 1 মিনিট সময় নেব। এই ভণ্ডামির কথা বললেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আজকে উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, তিনি হঠাৎ করে সেই নির্বাচন কমিশনের যে দিন ঘোষণা করলেন তিনি বাতিল করে দিলেন। তার মানে তিনি কিন্তু নিজের নির্বাচন, কারণ উনি তো বলেছিলেন 7 দিনের মধ্যে প্রচার করতে দিলেই হয়ে যাবে, তা সেই 7 দিনের আগে এখন তো মাত্র আজকে 3 তারিখ, কিন্তু কেয়া 6 তারিখ যদি বিজ্ঞপ্তি জারি হয়, আমি যদি খুব ভুল না করে থাকি, বিজ্ঞপ্তি জারি হতে চলেছে 6 তারিখ, সেক্ষেত্রে একজন প্রার্থী তিনি সরকারি প্রোগ্রাম করবেন কি করে? সেখানে টেকনিক্যাল একটা জটিলতা আছে। না এখনো তো আজকে করে গিয়ে এখন তো বিজ্ঞপ্তি জারি হয়েছে কি না, কিন্তু 6 তারিখ তো হচ্ছে, 6 তারিখ হচ্ছে, একটু তো সময় ছিল। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে এর মধ্যে 7 দিন চেয়েছিলেন নির্বাচনের, উনি বলেছেন প্রচারের জন্য 7 দিন যথেষ্ট। উনি তো প্রচারের জন্য তার তো 7 দিন যথেষ্ট। উনি তড়িঘড়ি করে এমন এখন এই 1 মাস ব্যাপী 25 দিনের প্রচার করবেন। সৌমদা কিছু বলতে চান? ডক্টর সরকারের কাছে না, আজকে বৈষ্ণবদা আপনি বলুন না, আজকে বলুন না, আপনি নির্বাচন কমিশন যে সাংবিধানিক বডি, আপনি বলুন না। না কেয়াদের আর তৃণমূল কংগ্রেসে তো মানে নির্বাচনটা ঠিক আছে, নির্বাচন হচ্ছে, নির্বাচন হওয়ার পরেও আমরা সৌম্যদা, আমি স্পষ্ট করে বলতে চাই, বৌপিয়ার সঙ্গে বহু অনুষ্ঠান করেছি। না সৌম্যদা, আমি স্পষ্ট করে বলতে চাইছি, আপনারা বলবেন না, বলছি যে আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে মান্যতা দিয়েছি তখনও এখনো, কিন্তু এই পাল্টাপাল্টি বা ডিগবাজির ঘটনাগুলো ওগুলো তৃণমূলই করে। না সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে, মানে নির্বাচনের মতন হবে, মানুষগুলো মরবে, কিন্তু তারপরে নির্বাচনের পরে জয়লাভ করার পরে আবার চলে যাবে সব উন্নয়নে। একটু অপেক্ষা করো, আমি আসবো, আমি ডক্টর সরকারের কাছে আসবো সৌম্যদা, আমি ডক্টর সরকারের কাছে আসি। ডক্টর সরকার, কোন শিবির উচ্ছ্বসিত, কোন শিবির প্রশ্ন তুলছেন, কোন শিবির কিঞ্চিত হতাশ, এই সমস্ত তো গেল, কারোর জন্য একটু রিলিফ, এই সমস্ত তো গেল একদম রাজনৈতিক দিক। আমি আপনার কাছে একটু জানার চেষ্টা করবো সাধারণ মানুষের যে উদ্বেগের জায়গা রয়েছে, যে যদি এই 3টি কেন্দ্রে, অর্থাৎ একটিতে উপনির্বাচন এবং 2টিতে নির্বাচন হতে চলেছে 30শে সেপ্টেম্বর, আপনার কি সাজেশন থাকবে রাজনৈতিক সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলের কাছে? প্রথম যে বক্তব্যটা থাকবে একজন তথাকথিত সাধারণ মানুষ হিসেবে, যে কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে যেখানে আমরা 1.5 বছরের ওপর একটা প্যান্ডেমিক দেখছি, 5 লক্ষের ওপর প্রাণ আমরা অলরেডি অফিসিয়ালি, আনঅফিসিয়ালি হয়তো সেটা আরো 10 গুণ বেশি হলেও হতে পারে, কিন্তু তারপরেও যে জিনিসটা আমাকে সাংঘাতিক একদিক দিয়ে আশ্চর্য করছে এবং একদিক হতাশ করছে, যে এই মহামারী অতিমারী পরিস্থিতিতে আমরা 1 মাস আগের থেকে একটা ইনার্ট শেডিউল অ্যানাউন্স করছি উইদাউট এনি প্রভিশন বা ফল ব্যাক। যে জিনিসটা গতবারের ইলেকশনে হয়েছিল, যে আমরা একটা 8 দফার ইলেকটোরাল প্রসেস শেষ করে তারপর দিগ্ভ্রান্তের মতো ছুটতে শুরু করছি যে এখন কি এটা করা যায়, এখন কি 3টে ফেজ একসঙ্গে করা যায়। আশা করি কিছু হবে না, কিন্তু হু ইজ দেয়ার টু সে যে এখন থেকে এন্ড অফ সেপ্টেম্বরের অবধি কোভিড পরিস্থিতি কি হবে। যদি দেখা যায় যে 30শে সেপ্টেম্বরের 10 দিন আগে কি 5 দিন আগে একটা স্পার্ট হচ্ছে সাউথ ক্যালকাটাতে কি ভবানীপুর কি এন্টায়ার পশ্চিমবঙ্গে, সেখানে কি ইলেকশন কমিশন তার একটা ফল ব্যাক নেবে, তার একটা দায় দায়িত্ব থাকবে না থাকবে না? আমাদের ইলেকশন কমিশন এবং ইলেকটোরাল ডেমোক্রেসি সেটা নিজেকে যে কেন একটা এরকম অচলায়তনে পরিণত করলো সেটা আমি বুঝতে পারছি না। ইলেকশন কমিশন will announce a schedule with the provision
যে যদি পাবলিক হেলথ প্যারামিটারস এইরকম থাকে, এই প্যারামিটারস এই সময় ইলেকশন হতে পারে, তার থেকে যদি আমরা একটা ডিপার্চার দেখি আমাদের অন্য কথা ভাবতে হতে পারে, সেটা যখন আমি দেখি না তখন আমার নিজের মধ্যে একটা প্রশ্ন জাগে যে এই গণতন্ত্র আদৌ মানুষের কথা ভাবে কি ভাবে না। এবং আজকে যে অ্যাডভাইসটা সবার কাছে অ্যাডভাইস দেওয়ার মতো কি বলবো উদ্ধত্ত আমার নেই। একটা কথা বলি যে কেরালা যারা সারা ভারতবর্ষে বেস্ট পারফরমেন্স দেখিয়েছিল ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়েভ, 3 থেকে 4 দিনের গাফিলতিতে তাদের হাত থেকে সুতো ছিটকে আজকে বেরিয়ে গেছে। আজকে তারা হাঁপাচ্ছে উইথ দ্য লার্জেস্ট নাম্বার অফ টেস্ট, বেস্ট ভ্যাকসিনেশন, তারা আজকে কিন্তু হালে পানি পাচ্ছে না। সুতরাং আমরা এই রাজনৈতিক কবিগানের মধ্যে দিয়ে এবং একে অপরের আজকে নির্বাচন কমিশনের ওপর সদায় আজকে নির্বাচন কমিশনের ওপর বিরক্ত, সব মানলাম, অত বোঝার বুদ্ধি আমার নেই। কিন্তু আই থিঙ্ক অ্যাজ আ কমন ম্যান অফ দিস পার্সন অফ দিস কান্ট্রি, আমি আজকে কোয়েশ্চেন করি যে কিভাবে আমরা আজকে একটা সেট ইন স্টোন একটা স্ট্যাটিউট করে আমরা ছেড়ে দিচ্ছি, যে স্ট্যাটিউটের সঙ্গে পাবলিক হেলথ প্যারামিটারের বিন্দুমাত্র কোনো যোগাযোগ নেই। এটা আমাকে ভাবায় এবং আমাদের এটা মাথায় রাখতে হবে, আশা করি যেন না হয়। গতবার যখন হয়েছিল পিক অফ সেকেন্ড ওয়েভে, যখন আমরা যাচ্ছিলাম এন্ড অফ এপ্রিল থেকে ফার্স্ট উইক অফ মেতে, তখন আমাদের হুহু করে আমরা ইলেকশনের দিকে ছুটছি, একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। এবং আমি প্রার্থনা করি যে দ্যাট ডাজ নট হ্যাপেন এগেন। এক্স্যাক্টলি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। সমস্ত কিছুর শেষে গিয়ে উপনির্বাচন নিয়ে জল্পনার অবসান, অন্তত ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন, কেউ কেউ এতে সাংবিধানিক সংকটের আশঙ্কা দেখছিলেন, সেই সমস্ত কিছুতে ইতি। এ নিয়ে অত রাজনৈতিক বিতর্ক থাকতে পারে বা চলতে পারে, কিন্তু সবচেয়ে বড় পরীক্ষাটা, অ্যাসিড টেস্টটা, সেটা ঠিক এখান থেকেই শুরু হলো। এই 3টি কেন্দ্রে উপনির্বাচন এবং নির্বাচন এতটাই দায়িত্বশীলভাবে করতে হবে, তার দায়িত্ব যেমন নির্বাচন কমিশনের, তেমনই সমস্ত রাজনৈতিক দল এবং তাদের সমস্ত নেতা কর্মীদের, যাতে আমরা তৃতীয় ঢেউ যেটা আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে, সেটাকে দরজা খুলে দুহাত বাড়িয়ে আবাহন করে নিয়ে না আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপনির্বাচন। আবারও বলছি যে সাধারণভাবে উপনির্বাচন নিয়ে এত চর্চা অন্তত আমাদের স্মরণকালের মধ্যে কখনো হয়েছে বলে আমাদের মনে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ভবানীপুর উপনির্বাচন কেন্দ্র রাজনৈতিকভাবে অত্যন্ত সিগনিফিকেন্ট হতে চলেছে। একই সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে কোভিড বিধি মেনে নির্বাচন প্রক্রিয়ার কথাও। আপাতত আপনারা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।